চেরিকো এইডব্লিউতে রিটার্ন করলো। দেখো, হতে পারে অনেকে এটাকে খুব বড়োভাবে মানছে না, মানে মানবেই বা কেন, কারণ অনেকে তো ডিসকাশনই করবে না, কারণ হ্যাঁ অনেক কিছু তো রয়েছে না। মানে দেখো, 2019 থেকে ভিডিও করছি, একটুখানি পলিটিক্স তো আমিও বুঝি, নয়তো আমরা শো অ্যাটেন্ড করতে পারবো না, অনেক সমস্যা আছে, তাই এগুলোকে নিয়ে বেশি ডিসকাশন করবো না, কিন্তু আমি তো করব। সত্যি বলতে গেলে আমি যখন এটা ডিপলি স্টাডি করলাম আজকে সকালে, আমার মনে হলো ভাই এটা অ্যাকচুয়ালি কি ছিল, মানে এটা কি পুরো প্ল্যানিং ছিল যে ভাই হ্যাঁ তোমরা যতই অফার দাও না কেন লাস্টে আমরা পুরো লাথি মারবো। আর সিরিয়াসলি ভাই, ক্রিস জেরিকোর এইডব্লিউতে রিটার্ন করাটা টনি খানের আরও একটা বড় ডাব্লু ছিল, মানে একটা বড় ধামাকা ছিল ভাই। সিরিয়াসলি রন্ডা রোজি, তারপরে ক্রিস জেরিকো, তোমরা অনেকে বলবে যে এটা খুব বড় অ্যাটেনশন তো ভাই বিল্ড করেনি, কিন্তু ভাই ডাব্লিউকে একটা ঠাটিয়ে থাপ্পড় তো মেরেছে। Hey guys, what's up and welcome to Shubham Datta Show. সো গাইস, এই এপিসোডে আমরা AEW-কে নিয়ে ডিসকাস করব। হ্যাঁ, সামনে AEW ডাইনেস্টি পেপার ভিউ রয়েছে, তো ডায়নামাইটে কীরকম স্টোরি লাইন বিল্ড হলো সেটাকে নিয়েও আমরা হালকা ডিসকাস করব। কিন্তু আজকে এই ভিডিওর মেন টপিক তো ভাই একটাই, যে AEW পুরো ঢুকিয়ে দিয়েছে ভাই। AEW মানে সিরিয়াসলি ভাই, ডাব্লিউর পেছনে যেভাবে ঢুকিয়েছে না, তোমরা তো অনেক পেছনে লাগো। এবার দেখো কিরকম ঢুকেছে, মানে তোমাদের মনে হতে পারে যে ভাই এটা এত বড় কেন, তুমি কেন এগুলোকে নিয়ে এরকমভাবে কথা বলছো না। বাকিরা যেহেতু বলছে না, তো তোমাদের মনে হতে পারে যে আমি একা কেন এগুলোকে নিয়ে কথা বলছি, কিন্তু এটা ঠিক যে যেটা হয়েছে ভাই, এটা সত্যি কি একটা প্রি প্ল্যানিং ছিল, মানে সত্যি কি একটা প্ল্যানিং ছিল যে হ্যাঁ আমরা এমনভাবেই বন্ডিংটা রেখেছি, তোমরা যতই অফার দাও না কেন ভাই ক্রিস জেরিকো সেই AEW-তেই থাকবে। সত্যি বলতে গেলে এটাকে নিয়ে আমি সকাল থেকে স্টাডি করছিলাম, আর অ্যাকচুয়ালি কালকে রাতে একটা রিপোর্ট এসেছিল যে ক্রিস জেরিকো ডাব্লিউতে রিটার্ন করবেই না, মানে এখন কোনো সিনই নেই, এরকম একটা রিপোর্ট আসলো। তো আমার মনে হয়েছিল সত্যি হয়তো এটাকে ওইভাবে স্প্রেড করা হচ্ছে যাতে একটা বড় সারপ্রাইজ বিল্ড করা যায়, হয়তো সত্যিই রাসেলমেনিয়া একটা বড় সারপ্রাইজ হিসাবে ক্রিস জেরিকোর রিটার্নটা হলো। কিন্তু আজকে সকালে ডায়নামাইটে ভাই কিক অফই হলো ক্রিস জেরিকোর সাথে, ক্রিস জেরিকোর পুরো এন্ট্রেন্সটা হচ্ছে, ফ্যান্সটা পুরো শক এরকম। আর ক্রিস জেরিকো যেভাবে বললেন আই অ্যাম হোম, সত্যি বলতে গেলে তোমরা বলবে ভাই ক্রিস জেরিকো বুড়ো তো হয়ে গেছে, ওনাকে আবার নতুন করে কী বা রিপ্যাকেজ করা বা কী বা ক্যারেক্টার দেবে, আবার কি একটা ফ্যাকশন বানানো হবে, ভাই ওসবের কোনো দরকারই নেই। ক্রিস জেরিকোর এই যে অ্যাপিয়ারেন্সটা হয়েছে না, এটা জাস্ট একটা থাপ্পড় কষানোর মতো, মানে ডাব্লিউকে আর কি বলবো। মানে সিরিয়াসলি ক্রিস জেরিকোর এই রিটার্নটা, মানে এখানে না আমরা অনেক কিছু বলতে পারি, মানে অনেক ডিপলি যেতে পারি। প্রথমে তো দেখো, আগের বছর মানে ডিসেম্বরের অ্যারাউন্ড থেকেই তো চলছিল যে ক্রিস জেরিকো আর ডাব্লিউর মধ্যে নাকি একটা এগ্রিমেন্ট হচ্ছে, মানে আমরা এরকমই রিপোর্ট পেয়েছিলাম যে হ্যাঁ এদের মধ্যে মিটিং হয়েছে, ডাব্লিউ নাকি অফার দিয়েছে ক্রিস জেরিকোকে, ইভেন রিটায়ারমেন্ট ট্যুর, মানে এরকম কিছু প্ল্যানিংও নাকি ক্রিস জেরিকোকে নিয়ে করা হচ্ছে, ডাব্লিউ নাকি করছে। কিন্তু আমার এটাই মনে হচ্ছে, দেখো সত্যি কথা হচ্ছে এটাই যে ভাই জন সিনাকে তোমরা সারা বছর মানে পুরো একটা গোটা বছর দিয়েছো এই কারণে, কারণ তোমরা জানো ভাই জন সিনাকে দিয়ে কী বিজনেসটা হয়। তোমরা কি গোল্ডবার্গকে দিতে পেরেছো? আর গোল্ডবার্গকে দিতেও না। ইভেন তোমরা বলবে এজে স্টাইলসের ক্ষেত্রে সেম ব্যাপারটাই হয়েছে। দেখো এরা জন সিনাকে যেরকম দেখে যে হ্যাঁ ভাই একে এক বছর দেওয়া হচ্ছে, মানে প্রত্যেকটা মাসে এক একটা অ্যাপিয়ারেন্স, মানে অনেকগুলো অ্যাপিয়ারেন্স, টোটাল তো 36 অ্যাপিয়ারেন্স ছিল, তার রেসপেক্টে অতগুলো টি শার্ট ছিল, অতগুলো বেল্টও বানানো হয়েছিল প্রত্যেকটা জায়গার রেসপেক্টে। তো সেক্ষেত্রে ওই যে প্রফিটটা ওটা অন্য কোনো সুপারস্টার বিল্ড করতে পারবে না, যেটা রিয়েলিটি সেটাই রিয়েলিটি। এবার সেক্ষেত্রে কি হয়েছিল তোমরা রিসেন্টলি দেখছো ভাই, গোল্ডবার্গ তো মানে এখানে ওখানে ট্রিপল এইচকে যা ধুচ্ছে, মানে সত্যি মানে আমি এটাই বলবো ভাই, গোল্ডবার্গের রিটায়ারমেন্ট মানে যদি উনি না চাইতেন, মানে যদি উনি এটাকে রিজেক্ট করতেন তাহলে উনি পেতেনই না, কারণ এটা ভিন্স ম্যাকম্যানের টাইম নয় যে হ্যাঁ চলো গোল্ডবার্গকে প্রিপেয়ার করা যায় একটা বড় রিটায়ারমেন্টের জন্য। ট্রিপল এইচের হাতে অনেক কিছু নেই, আর সত্যি বলতে গেলে এই মুহূর্তে ডাব্লিউ এমন একটা বিজনেস স্ট্র্যাটেজিতে চলছে, ওদের যায় আসে না ভাই। জনস না বলে আমরা সুযোগ দিয়েছি, কিন্তু গোল্ডবার্গকে কেন দেবো? তাই জন্য তো ভাই গোল্ডবার্গকে জাস্ট কয়েকটা অ্যাপিয়ারেন্স দিয়ে ওটাই বা হয়েছিল, মানে গুন্থার আর গোল্ডবার্গের ওই রতে ফেস অফ, তারপরে এসএনএমিতে হয়ে গেল, ব্যাস হয়ে গেল। আর গোল্ডবার্গ এখন যে এত কথা বলছে যে না ঠিক হয়নি, ওই হয়নি, এই হয়নি, আপনি পেতেন আদৌ রিটায়ারমেন্ট ম্যাচ? এটাই হচ্ছে সন্দেহ, কারণ ভিন্স ম্যাকম্যান নেই তো আপনি হয়তো পেতেনও না, কিন্তু তাও আপনি পেলেন শুধুমাত্র হ্যাঁ
মানে ডব্লিউর জাস্ট মনে হয়েছে চলো করিয়ে দিই এরকম একটা ব্যাপার, ওরও মনে হয়েছে ভাই এরপরে আমি পাবো কিনাও সন্দেহ, তো চলো করে নিই এরকম। আর এখন উনি উৎপটাং বকে যাচ্ছেন, এবার উনি বকছেন ঠিক আছে চলো আমি সাইডে রাখছি, কিন্তু ফ্যাক্ট হচ্ছে এটাই। তো সেক্ষেত্রে তোমাদের কি মনে হয় যে ভাই ক্রিস জেরিকোকে 1 বছর ধরে টানা হতো আর ক্রিস জেরিকোকে কোনো বড় স্টোরি লাইনের পার্ট করা হতো? ভাই হতোই না। ডব্লিউ দেখবে যে ভাই ক্রিস জেরিকোকে দিয়ে কতই বা বিজনেস হবে, হ্যাঁ ও রিটার্ন করবে, একটা টি শার্ট বের করবো, রিটায়ারমেন্টের ম্যাচের অ্যারাউন্ডে একটা টি শার্ট বের করবো, ব্যাস হয়ে গেল, ব্যাস শেষ। আর কি ক্রিস জেরিকোকে দিয়ে আমরা টানবো, মানে কতই বা খুঁজবো, ওকে দিয়ে ওরকম বিজনেস হবে না। তাই জন্যই হয়তো ক্রিস জেরিকো যখন, আমার তো দেখো এটাই মনে হচ্ছে মানে মিটিংয়ে যখন ক্রিস জেরিকো দেখেছে আমার ক্রিয়েটিভ বুকিং কি হবে তখনই রিজেক্ট করে দিয়েছে। এবার অবভিয়াসলি তারপরে এবার তোমরা ভাবো আগের বছর ডিসেম্বরের অ্যারাউন্ডে, ইভেন এবছরের শুরুতে আমরা টনি খানের অনেক কমেন্ট দেখেছি, মানে টনি খান এখানে ওখানে অনেক জায়গাতেই ক্রিস জেরিকোকে অ্যাপ্রিসিয়েট করেছেন। উনি বারবারই বলছেন AEW আজকে যে পজিশনে রয়েছে ক্রিস জেরিকো সবসময় এর পেছনে অবদান থাকবে। ডেফিনেটলি টনি খান ধরে রাখার চেষ্টা করেছে, আর আমার তো এখন এটাই মনে হচ্ছে মানে ক্রিস জেরিকো হতে পারে ডব্লিউকে অনেকটা সময় দিয়েছে, কিন্তু টনি খান আর ক্রিস জেরিকোর যে বন্ডিংটা না সেটা কেউ ভাঙতে পারবে না। এটা কিন্তু প্রচুর বড় একটা ফ্যাক্টর, মানে টনি খান ক্রিস জেরিকোকে ধরে রেখেছে ভাই। এটা শুধুমাত্র টাকার ফ্যাক্টর নয় যে ভাই হ্যাঁ আমি টাকা ঢাললাম, আমি ধরে রাখলাম, ডব্লিউ কি অফার দিচ্ছে আমি তার থেকেও বড় অফার দেবো, আমি ক্রিস জেরিকোকে ধরে রাখছি, এটা কিন্তু ওরকম ফ্যাক্টর নয়। আমার তো মনে হচ্ছে হ্যাঁ টনি খান আর ক্রিস জেরিকোর যে বন্ডিংটা রয়েছে না ওটাই এনাফ যে ভাই ক্রিস জেরিকো কেন ডব্লিউতে যাননি, আর ওনার মনে হচ্ছে ভাই আমি এখানে অনেক বেশি ফ্রিডম পাবো, এটাই হচ্ছে বড় ফ্যাক্টর। তাই আমার তো দেখো মনে হচ্ছে ক্রিস জেরিকোর এই AEWতে থেকে যাওয়া। এবার তোমরা বলতেই পারো যে যদি ক্রিস জেরিকো এইভাবেই থাকতেন তাহলে এই রিটার্নটা করানোর মানে কি? ভাই সিম্পল ব্যাপার, এখন রাসেলমেনিয়া স্টোরি লাইন বিল্ড হচ্ছে, তার মাঝখানে AEW আরও একটা ধামাকা দিল। অলরেডি রন্ডা রোজির অ্যাপিয়ারেন্স, যদিও আমি বলবো যে ভাই রন্ডা রোজি আমার তো মনে হচ্ছে না যে উনি AEWর সাথে সাইন করবেন, মানে উনি যে অল এলিট হবেন আমার একদমই মনে হচ্ছে না। জাস্ট উনি এসছিলেন মারিনা শাফিরকে সাপোর্ট করতে, যেটা আমরা দেখলাম। তার সাথে সাথে হ্যাঁ ওনার একটা ম্যাচ রয়েছে নেটফ্লিক্সে, ডবল তো পুরো শখ যে ভাই কী হয়ে গেল, ওমাল এখানে চলে আসলো, মানে চলে গেল কী করে, এরকম একটা ব্যাপার। কিন্তু ডেফিনেটলি ভাই রন্ডা রোজির ওই একটা অ্যাপিয়ারেন্স জাস্ট টনি খান চেয়েছিল ভাই করে দিই, মানে পেয়ে যাই, এটাই হচ্ছে বড় ব্যাপার। কিন্তু আমার তো মনে হচ্ছে না যে ভাই রন্ডা রোজি সাইন করবে বলে, কোনো সিচুয়েশনই নেই ভাই। রন্ডা রোজি ওই ম্যাচটা খেলবে তারপরে ডান, ওনাকে আর দেখতেই পাওয়া যাবে না এরকম। তো সেক্ষেত্রে আমি রন্ডা রোজিকে সাইড করছি, কিন্তু ক্রিস জেরিকোকে নিয়ে আমার এটাই মনে হচ্ছে ভাই ক্রিস জেরিকোর কোনো বড় ড্রামা থাকবে না AEWতে। জাস্ট ক্রিস জেরিকোর রিটার্নটা এই কারণে হলো যে ডব্লিউর অ্যারাউন্ডে একটা রুমার স্প্রেড হচ্ছিল, তো সেটাকে আমরা ক্লিয়ার করলাম আর দেখালাম যে ভাই দেখো তোমরা যতই যা করো না কেন ক্রিস জেরিকো অল এলিটি থাকবেন। তো এটাই জাস্ট সিম্পল ব্যাপার। এবার এখান থেকে আমি একটা স্টেটমেন্ট দেবো, দেখো এটা আমার বলতেও খুব খারাপ লাগছে, কিন্তু রিয়েলিটি এটাই যে ভাই সেই সময় ভিন্স ম্যাকম্যানের টাইমে যে বুকিংটা ছিল, যার জন্য জন মক্সলি মানে ডিন অ্যামব্রোস ডব্লিউ ছেড়ে চলে গেছিলেন। অবভিয়াসলি আমরা সেই সময় জানি যে ডিন অ্যামব্রোসের সমস্যা ছিল ভিন্স ম্যাকম্যানের বুকিং নিয়ে, ওনার ক্রিয়েটিভ বুকিং নিয়ে অনেক সমস্যা ছিল, তাই জন্য চলে এসেছিলেন, মানে AEWতে এসেছিলেন। এবার আমরা এই সময় এটাই বলছিলাম যে ভাই ট্রিপল এইচের হাতে কন্ট্রোল, সেক্ষেত্রে হতে পারে যে জন মক্সলি গেলেন, মানে ডিন অ্যামব্রোস রিটার্ন করলেন ডব্লিউতে। কিন্তু সত্যি এখন মনে হচ্ছে মানে ভিন্স ম্যাকম্যানের টাইমটা যেমন ছিল এখন আবার সেই টাইমটাই হয়ে গেছে। এখন তোমরা ভাবো প্রত্যেকটা ম্যাচের রেসপেক্টে আমরা ক্রিটিসাইজ করছি, কি ক্রিয়েটিভলি বুক করছে, আর সেক্ষেত্রে আমার তো দেখো মনে হচ্ছে এই সিচুয়েশনটা আবার ওই ঘুরে ফিরে এক জায়গায় চলে এসছে। আর তোমাদের মনে হয় যে জন মক্সলি ভাববে যে হ্যাঁ আমি ডব্লিউতে যাবো, ওখানে খুব ভালো এখন সিচুয়েশন, আমাকে খুব ভালোভাবে বুক করা হবে? আমার তো একদমই মনে হচ্ছে না। দেখা গেল হয়তো সেই সময় হয়তো গিয়ে ডব্লিউ এমন একটা অফার করলো যেটা ওই 1 বছর বা কয়েক মাসের একটা স্টোরি লাইনের ব্যাপার, জন মক্সলি মনে হয় ভাই আমি কেন তাহলে এটাকে অ্যাকসেপ্ট করবো, এর থেকে তো ভালো আমি AEWতেই রিটায়ারমেন্ট নেবো এরকম। দেখো যেটা সেটা ফ্যাক্ট। আর আমার মনে হচ্ছে টনি খান আর ক্রিস জেরিকোর যেমন বন্ডিং খুবই স্ট্রং, হ্যাঁ তোমরা বলবে কোডি রোডস আর টনি খানের কি ছিল না? দেখো কোডি রোডস রিসেন্টলি একটা কমেন্ট করেছেন, উনি বলছেন যে আমার আর ব্র্যান্ডি রোডসের AEW থেকে বেরিয়ে যাওয়ার কারণ কি সেটা কেউ জানে না, কেউ ভাবতেও পারবে না এরকম, উনি এরকমভাবেই বলেছেন। এবার আমার মনে হচ্ছে দেখো টনি খান আর জন মক্সলির বন্ডিংটাও কিন্তু খুবই স্ট্রং, সেক্ষেত্রে জন মক্সলি ডব্লিউতে যাবেন এটা প্রচুর ইম্পসিবল ব্যাপার। দেখো যেটা ফ্যাক্ট সেটা ফ্যাক্ট, আমার তাই মনে হচ্ছে। আর টনি খান চেষ্টা করবে একে ধরে রাখতে। হ্যাঁ জন মক্সলি একদম রিটায়ারমেন্ট AEWতে পুরো ডান হয়ে যাবে, তারপরে গিয়ে হয়তো ডব্লিউতে গেলেন, হয়তো হল অফ ফেমে ইন্ডাক্ট হলেন, পুরো শিল্ড ইন্ডাক্ট হলো, যেটা সেথ রলিন্স বলেছিলেন যে অনলি তোমরা হয়তো শিল্ডের ইউনিয়ন তোমরা হল অফ ফেমে গিয়েই দেখতে পাবে। তো সেখানে আমার মনে হচ্ছে হবে, বা হয়তো কয়েক মাসের জন্য জন মক্সলি আসলেন, কিছু একটা ড্রামা হলো। কিন্তু আমরা যদি ভাবি যে জন মক্সলি এসে একটা কিছু সময়ের জন্য কয়েক বছরের জন্য ডব্লিউকে টাইম দেবে, সেটা তো আমার মনে হচ্ছে
পারছে না। ইভেন ডব্লিউ জন মক্সলিকে ওরকম ক্রিয়েটিভ বুকিং দেবে কিনা সন্দেহ, এরকম ব্যাপার। তাই আমার দেখো মনে হচ্ছে ভাই টনি খান ক্রিস জেরিকোকে যেমন ধরে রেখেছে, হ্যাঁ তোমরা বলবে ক্রিস জেরিকো কি কোনো একবার কি ডব্লিউ মানে কোনো একটা টাইমে কি ডব্লিউতে যাবেন না, মানে হল অফ ফেমে যদি ইন্ডাক্ট করা, দেখো সেটা হলে অনেক দূরের ব্যাপার আমার তো মনে হচ্ছে। মানে এখন ক্রিস জেরিকো এইডব্লিউতে রয়েছে মানে নিশ্চয়ই কোনো একটা রিজনে রয়েছে, কোনো ক্রিয়েটিভ অ্যাঙ্গেলের জন্য, কোনো ব্যাকস্টেজ কিছু হয়তো রোলের জন্য রয়েছেন এরকম। তাই আমার মনে হচ্ছে জন মক্সলিকেও টনি খান পুরো ধরে রাখবে। এখন সত্যি দেখাচ্ছে মানে সিরিয়াসলি এই সিচুয়েশনটা এমনভাবে হয়েছে না, মানে আমরা কিন্তু কখনোই বলতে পারবো না যে ভাই হ্যাঁ কখনো রিপোর্ট বেরোলো যে ভাই জন মক্সলি বেরিয়ে যাচ্ছে, মানে সত্যি বেরিয়ে গেল, লাস্টে দেখালো ও ঘুরে ফিরে আবার চলে গেল, কিছু বলার নেই। দেখো জাস্ট আমি শেয়ার করলাম, তোমাদের কি মনে হয় কমেন্টে জানাতে পারো। দেখো এবার যদি আমি চলে আসি একটুখানি ডায়নাস্টির দিকে, দেখো ডেফিনেটলি এই কেচ অ্যান্ড কি বলছি মানে অ্যাডাম কোবল্যান্ড আর ক্রিশ্চিয়ান কেজ, মানে এই কেচ অ্যান্ড কোব এরা তো মানে শিকার করতে দৌড়েছে, মানে এফটিআরকে ধরলেই পেটাবে, মানে যাকে পারছে তাকে ওড়াবে এরকম। আর আমার মনে হচ্ছে এখানে অবভিয়াসলি কেচ অ্যান্ড কোব তারা ট্যাগ টাইটেল ক্যাপচার করবেন। এখন দেখাচ্ছে সত্যি এরপরে কি সত্যি ইয়ং বাক্স আর তাদের ম্যাচটা হয় সেটা খুবই ইন্টারেস্টিং, কারণ আমার মনে হচ্ছে হ্যাঁ এফটিআর আর তাদের যে স্টোরি লাইনটা ছিল এখানে দিয়ে এন্ড হবে, তারা ট্যাগ টাইটেল ক্যাপচার করবেন। এবার গাইস যদি আমরা চলে আসি জন মক্সলি আর উইল অস্প্রের ম্যাচের দিকে, দেখো এই ম্যাচটা খুবই ইন্টারেস্টিং। আর লাস্টে আমরা যেরকম দেখলাম যে ক্লডিও যখন মারতে আসছিল তখন জন মক্সলি আটকালো, এখানে আমার মনে হচ্ছে জন মক্সলি এখানে টাইটেল হেরে যাবেন, উইল অস্প্রে টাইটেল ক্যাপচার করলো, তারপরে কি সত্যি ডেথ রাইডার্স টার্ন করবে, কারণ এটা একটা পারফেক্ট টাইম। জন মক্সলি যে মুহূর্তে টাইটেল হারবে তখনই একটা কিছু ড্রামা হবে, এখন দেখাচ্ছে সেটা কি হচ্ছে। এই ম্যাচটা সত্যি আমার মনে হচ্ছে মানে আমি এখনো ভাবছি ভাই জন মক্সলি ক্যারেক্টার যেরকম, তো সেক্ষেত্রে উইল অস্প্রে আর জন মক্সলি ম্যাচের এন্ডিংয়ে কিছু একটা ফ্যাক্টর, ইভেন তোমরা দেখো তাকিশিতাকেও কিন্তু জন মক্সলি রেসপেক্ট দিয়েছিল, তো সেক্ষেত্রে এই ম্যাচে কি হবে, কারণ ক্লডিও তো ভাই ছেড়ে দিচ্ছে না, মানে উনি তো মানে পারলে উইল অস্প্রেকে আবার ধুয়ে দেবেন, মানে পুরো ধ্বংস করবেন, তো সেটা দেখাচ্ছে কিরকম হয়। এবার গাইজ যদি আমরা চলে আসি আন্দ্রাদে ভার্সেস ডার্বি অ্যালেনের ম্যাচ, দেখো এখানেও কিন্তু স্টোরি লাইন ইন্টারেস্টিং, কারণ জন মক্সলি আর ঘেমে চান হয়ে যাচ্ছে আর কি বলছি, তো ডন ক্যালিস আর এমজেএফ এর যে এগ্রিমেন্টটা হয়েছে তো এটা আন্দ্রাদে পছন্দ করছে না। কাইল ফ্যাচারও বলছে হোয়াট এভার যাই হয়ে থাকুক আমি কিন্তু এইডব্লিউ ওয়ার্ল্ড টাইটেলের জন্য যাব। এবার এখানে সিনটা এমন হয়েছে যেহেতু কেনি ওমেগা আর এমজেএফ এর ম্যাচ অফিসিয়াল হয়েছে, তো ডার্বি অ্যালেন তো এমজেএফ এর এগেনস্টে যেতে পারবে না, তো এখানে সিনটা এরকম যে ডার্বি অ্যালেন যদি ডন ক্যালিস ফ্যামিলির কোনো একজন মেম্বারকে হারায় তবেই তিনি টাইটেল শট পাবেন এমজেএফ এর এগেনস্টে। এবার আমি এটাই ভাবছি ডার্বি অ্যালেন আর এমজেএফ এর ড্রামাটাকে এতটা মানে ধরে ধরে টানা হচ্ছে, মানে এটা কি অলিনের দিকে যেতে পারে, মানে এমন কি কোনো বিগার অ্যাঙ্গেল হবে, কারণ ডার্বি অ্যালেনকেও টাইটেল দিতে হবে, মানে যদি সত্যি এটা ভাবা হয় সেটা কিন্তু খুবই বিগার। এবার এখানে আন্দ্রাদে ভাবছে ভাই আমাকে কেন টানা হচ্ছে, আমি কোথায় এমজেএফ এর এগেনস্টে যাবো নাকি আমি এখানে ওকে সাপোর্ট করছি, এরকম হয়ে যাচ্ছে। তাই এই ম্যাচটা খুবই ইন্টারেস্টিং যে আন্দ্রাদে আর ডার্বি অ্যালেনের ম্যাচের এন্ডিং কি এমন হবে যে আন্দ্রাদে বললে আমি চললাম, মাল তোর আমি এমজেএফ এর সাপোর্টেই নয় তো আমি কেন একে হারাবো, এরকম একটা সিন। দেখো এটা হলে খুবই ক্রেজি। এখন দেখাচ্ছে কি হচ্ছে। সবশেষে যদি আমরা চলে আসি এমজেএফ আর কেনি ওমেগার ম্যাচের দিকে, দেখো সত্যি বলতে গেলে এই ম্যাচে অবভিয়াসলি এমজেএফ টাইটেল রিটেন করবেন, উনি অল ইন অফ দি চ্যাম্পিয়ন থাকবেন, খুবই স্বাভাবিক। কিন্তু এই ম্যাচের এন্ডে কিছু এক্স ফ্যাক্টর হতে পারে, লাইক সোয়াপ স্টিকল্যান্ড এখানে কস্ট করাতে পারে কেনি ওমেগাকে। ইভেন আমি এখানে ভাবছি হোয়াট এভার যদি হ্যাংম্যান অ্যাডাম পেজ হিল ক্যারেক্টার রিটার্ন করে, মানে উনি তো সুযোগ পাবেন না, হ্যাংম্যান অ্যাডাম পেজ কেনি ওমেগাকেও সুযোগ থেকে পুরো বঞ্চিত করবে, মানে যদি এরকম সিন হয়ে যায় ওটাও কিন্তু ক্রেজি। তাই আমার মনে হচ্ছে এই ম্যাচের এন্ডিংও কিন্তু খুবই ক্রেজি হবে। তো দেখাচ্ছে সত্যি ডায়নাস্টিকে এইডব্লিউ কিরকম বুক করে, তবে তোমাদের কি মনে হয় কমেন্টে জানাতে পারো। অলরেডি আমরা ডিটেলসে ডিসকাশন করেছি, ঘেমে চান হয়ে যাচ্ছি না, আরও করবো, দেখা হবে নেক্সট এপিসোডে।